প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই যে সিআইসিটি চ্যাপ্টার 5, যেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষার দ্বিতীয় লেকচারের ক্লাসটি করব, ঠিক আছে? তো আমরা এই ক্লাস শেষে যেটা জানতে পারবো সেগুলাকে জেনে নিই। তো এই ক্লাস শেষে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি অনুবাদক প্রোগ্রাম কি, ঠিক আছে? অনুবাদক প্রোগ্রাম কি এটা আমরা ভালো মতো বুঝতে পারবো, এবং কম্পাইলার কি। অনুবাদক প্রোগ্রামের যে প্রকারভেদ আছে, তিন প্রকার বলা বলা যায় অনুবাদক প্রোগ্রাম, ঠিক আছে? তো সেই তিন প্রকার অনুবাদক প্রোগ্রাম আমরা জানতে পারবো বিস্তারিত, যেমন হচ্ছে কম্পাইলার কি এবং এর সুবিধা কি অসুবিধা কি, ঠিক আছে, এবং এ কিভাবে কাজ করে ইত্যাদি। তারপর হচ্ছে ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার কি, কিভাবে কাজ করে, এর সুবিধা কি অসুবিধা কি, এগুলো আমরা জানতে পারবো। অনুরূপে অ্যাসেম্বলার যেটা আছে, অ্যাসেম্বলার কি, কিভাবে কাজ করে, ঠিক আছে, এবং এর সুবিধা অসুবিধা কি, এগুলো আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি। তারপর আমরা কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য দেখতে পাবো, ঠিক আছে, যেগুলো হচ্ছে অনেক মানে সৃজনশীল টাইপের কোশ্চেনে, অর্থাৎ খ নাম্বার কোশ্চেনে এসে থাকে, ঠিক আছে? সৃজনশীলে ক নাম্বারে কিন্তু এই কোশ্চেনগুলো ব্যাপক আসে। তো এই জন্য অবশ্যই আমাদেরকে ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? এটাই। তো তাহলে আমরা শুরু করে দিই, ঠিক আছে? তো প্রথমে আমরা চলে আসি যে অনুবাদক প্রোগ্রাম কি অ্যাকচুয়ালি, যেটাকে ইংলিশে বলা হয় ট্রান্সলেটর প্রোগ্রাম, ঠিক আছে? তো অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম হচ্ছে মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় জেনারেলি বস্তু প্রোগ্রাম, যেটাকে আমরা অবজেক্ট প্রোগ্রাম বলে থাকি, ঠিক আছে? মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম কি, মেশিন ভাষা কি, এখন মেশিন ভাষা হচ্ছে 0 এবং 1 দিয়ে লেখা ভাষা, যেটা হচ্ছে মেশিন বুঝতে পারে, মেশিন বা কম্পিউটার বুঝতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে মেশিন ভাষা। তো এই ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম, এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম, বা যেটাকে আমরা সোর্স প্রোগ্রাম বলে থাকি, ঠিক আছে? এটি। তো এখন যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয় তাকে বলা হয় কি বলো, অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কেন কেন আমাদের মূলত উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করতে হয়, এটা এটা আমরা জানি। আচ্ছা, এটার মূল কারণ হচ্ছে আমরা জানি যে আসলে ডিজিটাল ডিভাইস অর্থাৎ কম্পিউটার বা মেশিন শুধুমাত্র 0 এবং 1 বুঝতে পারে, 0 1 ছাড়া অন্য কিছু কিন্তু বুঝতে পারে না, ঠিক আছে? তো এই জন্য অন্য কিছু যদি তাকে বুঝাইতে হয়, অন্য কিছু প্রোগ্রাম যদি তাকে বুঝাইতে হয়, তাহলে নিশ্চয়ই সেই প্রোগ্রামটাকে আগে কি 0 এবং 1-এ বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো এই কনভার্ট করার কাজটাই করে অ্যাকচুয়ালি ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম, ঠিক আছে? এটাই। তো যাই হোক, এখানে দেখো তোমরা একটা ইমেজ দেওয়া আছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা, অ্যাকচুয়ালি উচ্চ স্তরের ভাষাকে আমরা ট্রান্সলেটর দিয়ে বা আমরা বলতে পারি অনুবাদক প্রোগ্রাম দিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে থাকি, ঠিক আছে? বা যেটাকে আমরা বলতে পারি এদিকে যে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করি অ্যাকচুয়ালি। তো এখানে এই যে নিচে আরেকটা চিত্র দেওয়া আছে, যে সাপোজ আমরা তো কিছুদিন পরেই সি প্রোগ্রাম শিখবো। তোমরা যারা অলরেডি সি প্রোগ্রাম জানো তারা নিশ্চয়ই বলতে পারবা এখানে একটা সি প্রোগ্রাম লেখা আছে মেইন ফাংশন দিয়ে, ঠিক আছে? আর যারা জানো না, সমস্যা নাই, আমরা কিছুদিন পরেই সি প্রোগ্রাম আমরা শিখবো। তো সেই সি প্রোগ্রামে যে প্রোগ্রামটা আছে আমরা তো সেটা ইংলিশে লিখি, বা সি ল্যাঙ্গুয়েজের যে ভাষাগুলো আছে সেটাতে লিখি, ঠিক আছে, উচ্চ স্তরের ভাষাতে। তো যাই হোক, সেটাকে আমরা সেটাই এখন তো আমাদের কম্পিউটারকে বোঝানোর জন্য কম্পিউটারের যে ভাষা আছে বা মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার প্রয়োজন, তাই না? তো এই কনভার্টটাই করে থাকে আসলে ট্রান্সলেটর প্রোগ্রাম বা হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম, ঠিক আছে? তো এই জন্য এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে যে সোর্স প্রোগ্রামকে আমরা কনভার্ট করি অবজেক্ট প্রোগ্রামে, ঠিক আছে, এবং এই কাজটা কি করে ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম। তাহলে ইনপুট হিসেবে নেয় কি, সে বলো ইনপুট হিসেবে নেয় আমাদের যেই উচ্চতর ভাষা আছে, ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে সেটা, যেমন সি প্রোগ্রাম। আর কনভার্ট করে কিসে বলো, এই যে আউটপুট হিসেবে দেয় আমাদের 0 1, মানে কনভার্ট করেছে 0 1 0 1 0 1 অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে। তো এটাকে কম্পিউটারকে বোঝানোর জন্য যে কি ইনস্ট্রাকশন অনুযায়ী কি কাজ করতে বলা হয়েছে, এটাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো অনুবাদক প্রোগ্রাম কি বা ট্রান্সলেটর কি, ঠিক আছে? তো আমরা নেক্সটে চলে যাই যে অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ। তো অনুবাদক প্রোগ্রাম মূলত 3 প্রকার, ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে আমাদের কম্পাইলার, তারপরটা হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার, তারপর হচ্ছে আমাদের কি অ্যাসেম্বলার। তো 3 প্রকার অনুবাদক প্রোগ্রাম অবশ্যই আমাদের ভালো মতো এগুলো জানতে হবে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ কোশ্চেন আসে, ক নাম্বার কোশ্চেন আসে, খ নাম্বার কোশ্চেন আসে, ঠিক আছে? তো অবশ্যই এগুলো ভালো মতো জানতে হবে, এবং ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। আর অনেকেই কিন্তু এই বিষয়গুলো স্কিপ করে, অনেকেই এই বিষয়গুলো ভালো মতো পড়ে না, এই জন্য ভালো মতো বুঝতে পারে না, এই জন্য কিন্তু স্কিপ করে। কিন্তু স্কিপ করা যাবে না, কারণ এখান থেকে কোশ্চেন এমসিকিউ অথবা খ নাম্বার কোশ্চেন আসবেই, ঠিক আছে? তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রান্সলেটর প্রোগ্রাম 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা কম্পাইলার, ইন্টারপ্রেটার, আরেকটা হচ্ছে কি বলো অ্যাসেম্বলার, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন বিস্তারিত সবগুলো জানবো। তার মধ্যে আমরা চলে আসি প্রথমে কম্পাইলার। কম্পাইলার অ্যাকচুয়ালি কি,
ঠিক আছে। তো কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা উচ্চ স্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে একসাথে পড়ে মানে কি সম্পূর্ণ প্রোগ্রামটা একসাথে পড়বে সে, বুঝে গেছে বিষয়টা, এবং একসাথে মেশিন বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে, ঠিক আছে। অর্থাৎ একটা প্রোগ্রাম আমরা লিখছি, একটা মনে করো 10 লাইন বা 20 লাইনের একটা কোড লিখছি বা প্রোগ্রাম লিখছি, সেটাকে সে একসাথে পড়ে এবং একসাথে মেশিন ভাষায় বা 010101 কনভার্ট করে, ঠিক আছে, এটাই। তো এবং অর্থাৎ আমরা বলতে পারি যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। একটু আগে দেখলাম আমরা উৎস প্রোগ্রাম আর বস্তু প্রোগ্রাম, ঠিক আছে, সোর্স প্রোগ্রাম আর হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম, ঠিক আছে, ওইটাই। তো যাই হোক, এখন আমরা কম্পাইলার দুই ধাপে অনুবাদকের মূলত কাজটি সম্পন্ন করে থাকে। প্রথম ধাপে কম্পাইলার উৎস প্রোগ্রামকে পড়ে, ঠিক আছে, অর্থাৎ প্রথম ধাপে সে কি করে সম্পূর্ণ প্রোগ্রামটা একবার পড়লো এবং বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। এই ধাপে প্রোগ্রামে যদি কোনো ইরর থাকে, ঠিক আছে, সিনট্যাক্স ভুল থাকে কোনো, ঠিক আছে, তাহলে তা সংশোধন করার জন্য কম্পাইলার ব্যবহারকারীকে ইরর মেসেজ দেয়, ঠিক আছে, এটাই। আর এই ইররটাকেই আবার আমাদের প্রোগ্রাম লেখার সময় যদি কোনো ইরর থাকে সেই ইররটাকে আবার বাগ বলা হয়, ঠিক আছে, বাগ, 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 বুঝে গেছে? তাহলে প্রোগ্রামের ভুল, বাগ মানে হচ্ছে কি প্রোগ্রামের ভুল। তো এই বাগটাকে দূর করার ক্ষেত্রে আমাদের তো প্রোগ্রামের ভুল যদি আমরা না দূর করি বা ইররটা যদি আমরা না দূর করি তাহলে তো প্রোগ্রামটা ঠিক মতো কাজ করবে না, প্রোগ্রামটা চলবে না, ঠিক আছে। তো এই জন্য এই বাগটা আমাদের দূর করতে হয় বা বাগটা আমাদের আহ, সমাধান করতে হয়। এই বাগ দূর করাকে বা বাগগুলা সমাধান করাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় বা ভুলগুলা সমাধান করাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ডিবাগিং, ঠিক আছে, এটি। তো যাই হোক, সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরো জানবো, সমস্যা নাই। তো এই ইরর মেসেজকে আবার এই যে কম্পাইল টাইম ডায়াগনস্টিক ইরর মেসেজ বলা হয়, ঠিক আছে। তো এই প্রোগ্রাম একবার করলে পরবর্তীতে আর সেটা কম্পাইল করার প্রয়োজন হয় না, ঠিক আছে। অর্থাৎ একবার কম্পাইল করলে আর পরবর্তীতে কম্পাইল করতে হবে না, জাস্ট তুমি সেটা রান করতে পারবে। তো যাই হোক, দ্বিতীয় ধাপে মূলত ইনপুট উপাত্ত বা ডেটার ভিত্তিতে ফলাফল প্রদর্শনের জন্য বস্তু প্রোগ্রামকে নির্বাহ করে, ঠিক আছে। যেমন আমরা উদাহরণ বলতে পারি যে সি++ এর মতো প্রোগ্রামিং ভাষাসমূহ কম্পাইলার ব্যবহার করে। তো এখানে তোমরা একটু খেয়াল করো, ঠিক আছে, তার মানে দুইটা ধাপে কাজ করে। একটা ধাপে কি করে, যেই আমাদের সোর্স প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটাকে কি মেশিন কোড বা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে, তারপর যে ইনপুট নিয়ে আমরা যে আউটপুট দেখাবো সেই কাজটা করে, ইনপুট নিয়ে আউটপুট দেখায়। আর যদি এর মধ্যে কোনো প্রোগ্রামে ভুল থাকে তাহলে সে ঠিক প্রথম ধাপেই আমাদের ইরর দেখাবে, ঠিক আছে, যে কতগুলো ভুল আছে, কোথায় কোথায় ভুল আছে এগুলো দেখাবে আমাদের, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখানে দেখতেই পাচ্ছি ইমেজে যে মূলত হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কম্পাইলার কি করে বলো, লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, সি++, ঠিক আছে। সি কে মধ্যস্তরের ভাষা বলা হয় বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজে বলা হয় এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। তারপর অন্যান্য আরো যত ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজগুলোকে সে কি করে কম্পাইলার ল লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ল লেভেল ল্যাঙ্গুয়েজ কি, মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটাই। বা আমরা বলতে পারি কম্পিউটার যে ভাষা বুঝে আর কি। তো যাই হোক, এখন এইখানে দেখো তোমরা যে সি বা ডট সি বা .cpp, ঠিক আছে। ডট সি মানে বোঝায় আমরা যে একটা সি প্রোগ্রাম লিখতে গেলে যে ফাইলটা আমরা ফাইলে লিখবো সেই ফাইলের এক্সটেনশন থাকবে .c। যেমন একটা ইমেজ যদি তোমার ফোনে থাকে তাহলে অ্যাকচুয়ালি তার এক্সটেনশন দেখবা যে .jpg ঠিক আছে, পিএনজি, ঠিক আছে, এইগুলো থাকে। তো যাই হোক, অনুরূপে সি ফাইলের এক্সটেনশন হচ্ছে বা সি++ ফাইলের এক্সটেনশন হচ্ছে সি এর হচ্ছে সি এবং সি++ এর সিপিপি, এরই। তো যাই হোক, আমরা সোর্স কোড যেটা আছে, সোর্স কোড যেটা আমরা লিখছি অ্যাকচুয়ালি সেটাকে কম্পাইলার কি করে কম্পাইল করে, ঠিক আছে, এবং অবজেক্ট করে রূপান্তর করে। এবং এর মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় তাহলে সেটাকে ইরর বলা হয়। তো ইররটা সে আমাদেরকে প্রদর্শন করে, এই যে দেখো এখানে ইররটা আইডেন্টিফাই করা হয়েছে, ঠিক আছে। তারপর অবজেক্ট ফাইলে কনভার্ট করে, অবজেক্ট কনভার্ট করার পরে আমরা কি করি, ইনপুট নিই। এখন সাপোজ ইউজার কি করতে যাচ্ছে, দুইটা সংখ্যা যোগ করতে যাচ্ছে। এখন এই দুইটা সংখ্যা তো ইউজারকে দিতে হবে নাকি, যে একটা সংখ্যা মনে করো 10, একটা সংখ্যা মনে করো 20, দুইটা সংখ্যা দিল এবং সেটা এক্সিকিউট করবে মানে কি, যেই কাজটা করতে বলা হয়েছে অ্যাকচুয়ালি ওই প্রোগ্রামে সেই কাজটা করবে এবং আউটপুট আমাদের দেখাবে, অর্থাৎ যোগ করে দুইটা সংখ্যার যোগফল দেখাবে যদি আমরা যোগ করার প্রোগ্রামটা লিখে থাকি, ঠিক আছে, এটাই। তো এভাবে আসলে কম্পাইলার কাজ করে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু একটু ভালো মতো দেখলেই বা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে এটা, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন আসি যে কম্পাইলারের সুবিধা কি এবং অসুবিধা কি। তো কম্পাইলারের সুবিধা যদি আমরা বলি, তো কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একবার অনুবাদ করে, ফলে নির্বাহের গতি দ্রুত হয়, অর্থাৎ দ্রুত এটা নির্বাহ করতে পারে, ঠিক আছে, অর্থাৎ কম্পাইল করতে পারে। তো যাই হোক, প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে। তারপর হচ্ছে কম্পাইলারের মাধ্যমে, এইটা ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা মনে রাখবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত সম্পূর্ণ প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তরিত হয় এবং একবার প্রোগ্রাম কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না, ঠিক আছে। এবং প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে একসাথে প্রদর্শন করে, ঠিক আছে। তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, তোমরা একটু মনে রাখবে এগুলা, ঠিক আছে। তারপর আমরা কম্পাইলারের অসুবিধা দেখি। তো কম্পাইলার প্রোগ্রামে সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে সংশোধনে বেশি সময়ের প্রয়োজন হয়, ঠিক আছে। তো যাই হোক, কম্পাইলার বড় ধরনের সংশোধনে বেশি সময় প্রয়োজন হয় আর কি।
বা বেশি সময় লাগে। তারপর হচ্ছে কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হয়, ইহা সংক্ষেপে মেমোরিতে বেশি জায়গা নেয় আর কি, ঠিক আছে। কম্পাইলার যে প্রোগ্রামটা আছে এটা একটা সফটওয়্যার প্রোগ্রাম অ্যাকচুয়ালি, সেটা আমাদের কম্পিউটারে বেশি জায়গা নেয়, এটাই বলা হয়েছে। তারপর প্রোগ্রামে ডিবাগিং ও টেস্টিং এর কাজ ধীরগতি সম্পন্ন হয়। এই যে ডিবাগিং বললাম, ডিবাগিং মানে কি, যে ভুলগুলো আছে বা ইররগুলো আছে, এগুলো ইররগুলো সমাধান করাই হচ্ছে ডিবাগিং, বা বাগগুলো দূর করাই হচ্ছে ডিবাগিং, ঠিক আছে, এটাই। তো এটা এবং টেস্টিং এর কাজ ধীরগতি হয়, অর্থাৎ একটু সময় লাগে বেশি আর কি এটা করতে। তো যাই হোক, আমরা আশা করি বুঝতে পারছি। তারপর আমরা চলে আসি যে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার আসলে অ্যাকচুয়ালি কি। তো যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লিখিত প্রোগ্রামের সোর্স কোডকে লিখিত প্রোগ্রামের সোর্স সোর্স কোডকে এক লাইন করে, এই যে এই লাইনটাই তোমরা মনে রাখবে এবং এটাই মোস্ট ইম্পর্টেন্ট, যে এক লাইন করে, ঠিক আছে, এক লাইন করে মেশিন ভাষার অনুবাদ করে কোনো ভুল থাকলে তা আহ, সংশোধন করে পরবর্তী লাইনে কাজ করে, তাকে ইন্টারপ্রেটার বলে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এর আগে আমরা একটু আগেই যেটা কম্পাইলার আমরা দেখলাম যে সম্পূর্ণ প্রোগ্রামটাকে সে কি করে, একসাথে কম্পাইল করে, ঠিক আছে। আর অনুবাদ যেটা হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার, এই ইন্টারপ্রেটারটা কি বলো, সম্পূর্ণ কোডকে একসাথে অনুবাদ অনুবাদ না করে, অর্থাৎ হচ্ছে তোমার ইন্টারপ্রেট না করে এক লাইন করে, অর্থাৎ এক লাইন করে মেশিন ভাষায় রূপান্তর করে, ঠিক আছে, এটাই। তো যাই হোক, এটাই। তো এখন দেখো যে এই যে একটি লাইন নির্বাহ শেষ হলে ইন্টারপ্রেটার একইভাবে উৎস প্রোগ্রামের পরবর্তী লাইনে গিয়ে মেশিন ভাষায় অনুবাদ করে তা নির্বাহ করে, এবং কম্পাইলার উৎস প্রোগ্রামকে সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে নির্বাহ করে, ঠিক আছে। এই দুইটা ডিফারেন্স কিন্তু এখানে বলা হয়েছে। একটা হচ্ছে কি লাইন বাই লাইন করে, আরেকটা হচ্ছে কি সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে নির্বাহ করে, ঠিক আছে, এটাই। তো যাই হোক, তাই ইন্টারপ্রেটার উৎস প্রোগ্রামকে রান করার জন্য সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা হচ্ছে কম্পিউটারের সিপিইউ ইউনিট আছে আর কি, কম্পিউটারের যদি আমরা স্ট্রাকচার দেখি সেখানে আমরা সিপিইউ পাবো। তো যাই হোক, তারপর বলা হয়েছে প্রোগ্রামের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করে, ঠিক আছে। তো করানোর জন্য সিপিইউ এবং প্রোগ্রামের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করে অ্যাকচুয়ালি ইন্টারপ্রেটার। তো যাই হোক, তারপর যেমন আমাদের বেসিক একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি, ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো বেসিক লিস্ট প্রোগ্রামকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সোর্স কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরের জন্য ইন্টারপ্রেটার প্রয়োজন করা হয়। তো যেমন হচ্ছে পাইথন রুবি এগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এর মতো প্রোগ্রামিং ভাষাসমূহ ইন্টারপ্রেটার ব্যবহার করে, ঠিক আছে। এগুলো তোমরা একটা উদাহরণগুলো মনে রাখবা, কারণ অনেক সময় খ নাম্বার কোশ্চেনে বলতে পারে ইন্টারপ্রেটার কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো, এরকম, ঠিক আছে। তো যাই হোক, তারপর আমরা দেখি যে হাই লেভেল ইন্টারপ্রেটারের এই স্ট্রাকচারটা এখানে দেখি, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে সে কি করে বলো, ইন্টারপ্রেট করে সেটা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। অর্থাৎ আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে পাইথন বা রুবি যে ভাষাগুলো ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোতে প্রোগ্রাম লিখলে ইন্টারপ্রেটার সেটা কি করে, মেশিন কোডে রূপান্তর করে, ঠিক আছে, সেটাই। তো আমরা এখানে দেখি যে পাইথনের জন্য ডট পাই ডট পাই ফাইল যেটা আছে, ডট পাই ফাইল ইউজ করা হয়। তারপর হচ্ছে আরবি, রুবির জন্য আরবি ইউজ করা হয় এখানে, এই জন্য দেওয়া হয়েছে। এবং সোর্স কোডকে ইন্টারপ্রেট করে কি করে বলো, আমাদের ইন্টারপ্রেটার করে মেশিন কোডে রূপান্তর করে। মেশিন কোডের ক্ষেত্রে ডিরেক্টলি না রূপান্তর করে, আর একটা ইন্টারমিডিয়েট কোড আছে আমাদের, ইন্টারমিডিয়েট কোডে রূপান্তর করে। তারপর সেখানে যদি কোনো ইরর থাকে, সাপোজ আমাদের প্রোগ্রামটা লিখতে লিখতে কোনো ভুল আছে, এই ভুলটা কিন্তু আমাদের মানে প্রতিটা লাইনের সাথে সাথে প্রদর্শন করে আর কি, ঠিক আছে। আর তারপর আমাদের ইনপুট দিলে আমরা যদি ইনপুট দিই তাহলে ইনপুট অনুযায়ী আমরা আউটপুট পাই অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটা। এটা একটু মনে রাখলেই ভালো মতো মনে রাখতে পারো আর কি, মানে মনে রাখলে হয়ে গেল। তো যাই হোক, তারপর আমরা চলে আসি যে ইন্টারপ্রেটারের সুবিধা আছে। তো ইন্টারপ্রেটার ব্যবহার করলে ভুল সংশোধন করা এবং পরিবর্তন করা সহজ হয়। কারণ কি, কারণ যেহেতু লাইন বাই লাইন, এটা কিন্তু লাইন বাই লাইন ভুলগুলো দেখায়, তো এই জন্য ইজিলি একটা লাইন করে ইজিলি ভুলটা সংশোধন করা যায় আর কি, ঠিক আছে। তারপর বলছে ইন্টারপ্রেটার ছোট বলে মেমোরিতে কম জায়গা নেয়, ঠিক আছে, এটা মনে রাখতে পারো, ইম্পর্টেন্ট। তারপর এটি সাধারণত ছোট বা মাইক্রো কম্পিউটারে ব্যবহার করা হয়। তারপর ইন্টারপ্রেটারের অসুবিধা আমরা দেখি। তো ইন্টারপ্রেটার যেহেতু প্রোগ্রাম লাইন বাই লাইন অনুবাদ করে, তাই অনুবাদ করতে কম্পাইলারের তুলনায় বেশি সময় লাগে, ঠিক আছে। এটা এই যে কম্পাইলারের তুলনায় বেশি সময় লাগে আর কি, ঠিক আছে, অনুবাদ করতে। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখবো অবশ্যই। তো ইন্টারপ্রেটারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন বা বস্তু প্রোগ্রামে রূপান্তরিত হয়, ঠিক আছে, এটা মনে রাখবো অবশ্যই। তো প্রত্যেকবার প্রোগ্রাম নির্বাহের সময় অনুবাদ করার প্রয়োজন হয়, ঠিক আছে, অর্থাৎ প্রোগ্রাম নির্বাহের সময় আমাদের অনুবাদ করার প্রয়োজন হয় আর কি। তো যাই হোক, এইগুলো আশা করি তোমরা ইন্টারপ্রেটার যে সুবিধা আছে অসুবিধা আছে এগুলো পড়লেই তোমরা সহজেই মনে রাখতে পারো, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে যে পার্থক্য আছে সেটা আমরা জানবো। এবং এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, যে অনেক বোর্ড কোশ্চিন এটা আসে, মানে এর আগে অনেক জায়গায় বিভিন্ন বোর্ড কোশ্চিন বা কলেজের কোশ্চিনে এই কোশ্চিন বরাবরই এসে থাকে, যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি। তো আমরা দেখি যে একটা ছকে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে আছে কম্পাইলার, আরেকদিকে আছে ইন্টারপ্রেটার, এই দুইটার মধ্যে আমরা পার্থক্য এখন
করবো। অ্যাকচুয়ালি যেগুলো আমরা সুবিধা অসুবিধা পড়লাম সেগুলো হচ্ছে এদের পার্থক্য, এবং যেভাবে এটা কাজ করে ওইগুলা যদি আমরা দুই দিকে তুলে ধরি তাহলে পার্থক্য হয়ে গেল। তো এটা খ নাম্বার কোশ্চেনে যেহেতু আসে, তোমরা জাস্ট 4-5টা পার্থক্য লিখলেই হবে, ঠিক আছে, 3টা লিখলেও হবে, সমস্যা নেই। তো 4-5টা লেখার চেষ্টা করবা। এতগুলা এখানে যতগুলো আছে এতগুলা মানে শেষের দিকের গুলা লেখার কোনো দরকার নেই আর কি। তো যাই হোক, আমরা একটু দেখি যে আসলে কি দুইটার মধ্যে পার্থক্য কি অ্যাকচুয়ালি। তো প্রথমত আমরা বলতে পারি কম্পাইলারে যে সম্পূর্ণ প্রোগ্রামটি এটিকে একসাথে অনুবাদ করে, যেটা আমরা একটু আগেই পড়লাম, ঠিক আছে। তো অনুরূপে আমরা যদি ইন্টারপ্রেটার বলি যে এক লাইন করে প্রোগ্রামটি অনুবাদ করে। তো অনুরূপে আমরা কম্পাইলার যদি আমরা বলি যে কম্পাইলার দ্রুত কাজ করে, ঠিক আছে, কম্পাইলার দ্রুত কাজ করে, আর অনুবাদক প্রোগ্রাম কি বলো, ধীরে কাজ করে। অনুরূপে সবগুলো ভুল কম্পাইলার হচ্ছে সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, আর আমাদের যে ইন্টারপ্রেটার আছে প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে এবং ভুল পাওয়া মাত্রই সেটা বন্ধ করে দেয়। অর্থাৎ কোনো ইরর পেলে সাথে সাথে সেটা সে নোটিস করে, ঠিক আছে, নোটিস করে এবং সেটা কি আমাদের সমাধান করতে হয় আগে, ঠিক আছে, এটাই। তারপর আমরা কম্পাইলারে দেখি যে ভুল ত্রুটি দূর করার ক্ষেত্রে সময় বেশি লাগে, আর যেটা ইন্টারপ্রেটার আছে ভুল ত্রুটি দূর করার ক্ষেত্রে দ্রুত কাজ করে, ঠিক আছে, অর্থাৎ এটা সময় একটু কম লাগে আর কি, এটাই। তো যাই হোক, আর অনুরূপে আমরা কম্পাইলারে বলতে পারি যে কাজ করতে প্রধান মেমোরিতে বেশি জায়গা প্রয়োজন, যেটা আমরা আসলে এইগুলো কিন্তু সবগুলো আমরা সুবিধা অসুবিধা দিয়ে বললাম, ওই জিনিসগুলো আমরা এখানে উল্লেখ করতেছি আসলে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো অনুরূপে যে ইন্টারপ্রেটার বলতে পারি যে মেমোরিতে কম জায়গার প্রয়োজন হয়, ঠিক আছে। তারপর কম্পাইলার আমরা বলতে পারি বড় ধরনের কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়, এবং ইন্টারপ্রেটার বলতে পারি অপেক্ষাকৃত ছোট কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়। তারপর আমরা বলতে পারি কম্পাইলারের মাধ্যমে প্রোগ্রামকে রূপান্তরের পর তা পূর্ণাঙ্গ মেশিন ভাষায় রূপান্তরিত হয়, একে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম, ঠিক আছে। অনুরূপী ইন্টারপ্রেটের মাধ্যমে প্রোগ্রামকে রূপান্তরের পর একটি মধ্যবর্তী অবস্থানে পৌঁছে, যেমন কি মধ্যবর্তী ইন্টারমিডিয়েট কোড আমরা যেটা বললাম অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট কোডে পৌঁছে আর কি, তো একে বলা হয় ইন্টারমিডিয়েট কোড, ঠিক আছে, এখানে বলা আছে। তো যাই হোক, অনুরূপে আমরা কম্পাইলার বলতে পারি যে একবার কম্পাইল করার পর দ্বিতীয়বার কম্পাইল করার প্রয়োজন হয় না, এই লাইনটাও কিন্তু আমি এখানে উল্লেখ করছি, সেই লাইনটা এখানে তুলে ধরা হয়েছে। তো অনুরূপে আমরা বলতে পারি ইন্টারপ্রেটারে কি বলো, ইন্টারপ্রেটারের ক্ষেত্রে পুনরায় রূপান্তরের প্রয়োজন হয়। এই লাইনগুলাই জাস্ট মনে রাখবা। জাস্ট তোমাদের পরীক্ষায় যদি আসে তো প্রথম 5টা বা 4টা বা 6টা পয়েন্ট তুমি যদি লেখো খ নাম্বার কোশ্চেনের জন্য, বা 3টাও যদি লেখো, এনাফ। 3টাতেই 4-5টা আমি রিকমেন্ড করবো 4 থেকে 5টা তোমরা পয়েন্ট লিখে দিবা। লিখলেই তোমরা 2 মার্কের কোশ্চেন, তো 2 মার্কের 2 ফুল পাবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা নেক্সট চলে যাই অ্যাসেম্বলার। আমরা কম্পাইলার দেখলাম, ইন্টারপ্রেটার দেখলাম, এখন দেখবো আমরা অ্যাসেম্বলার আসলে কি, ঠিক আছে। তো অ্যাসেম্বলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে, ঠিক আছে, অর্থাৎ অ্যাসেম্বলি ভাষায় যে কোডগুলো আছে সেটাকে সে মেশিন ভাষায় রূপান্তর করে, সেটা আমরা একটু পরে দেখতে পাবো। তো এটি অ্যাসেম্বলি ভাষা লেখা প্রোগ্রাম বা নেমোনিক কোডকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। এক্ষেত্রে প্রোগ্রামে কোনো ভুল থাকলে ইরর মেসেজ দেয়, ঠিক আছে, এই যে ইরর মেসেজ দেয়, যে ইরর এখানে ইরর আছে, এটা ইরর দেয়, ঠিক আছে। তো অ্যাসেম্বলি প্রোগ্রাম, এই যে দেখো একটা ইমেজ দেওয়া আছে, এখানে বোঝানো হয়েছে যে অ্যাসেম্বলি প্রোগ্রামটাকে কি করে, সেই অ্যাসেম্বলারটা মেশিন কোডে রূপান্তর করে বা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, বা মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে রূপান্তর করে, ঠিক আছে, এটাই। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং এর আগের লেকচারে অ্যাসেম্বলারে যে কিভাবে মানে লেখা হয় সেটাও আমি দেখাইছিলাম। তারপর আমি দেখাই সাপোজ অ্যাসেম্বলারে যেটা করা হয় অ্যাকচুয়ালি বিভিন্ন ডাটাগুলো যোগ করার জন্য, অ্যাড করার জন্য, সাপোজ অ্যাড করব দুইটা সংখ্যা, মনে করো একটা আছে ax রেজিস্টারে আর একটা আছে bx রেজিস্টারে, তো দুইটাই আমরা অ্যাড করব, ax প্লাস bx অ্যাড করব, মনে করো এখানে আছে 5 এখানে আছে 10, দুইটা অ্যাড করে আমরা কোথায় রাখবো, এই কোডটা লেখা মানে বোঝায় আমরা রাখবো সেটা ax রেজিস্টারে, ঠিক আছে, এটাই। তো যাই হোক, অনুরূপে যদি আমরা এরকম করতে চাই, তাদের যে ডাটার মানগুলো আছে চেঞ্জ করতে চাই, তাহলে সেটার জন্য ইউজ করতে হয় এই যে মুভ, ঠিক আছে। সাপোজ আমরা করলাম bx, দিলাম কি বলো ax, এটা মানে কি বোঝায় যে ax, যে ax এর যে ডাটাটা আছে সেটা আমরা কার মধ্যে রাখতেছি, bx রেজিস্টারে রাখতেছি, এটা। তো এই কোডগুলোকে সে কি করে অ্যাকচুয়ালি বলো, অ্যাসেম্বলার মেশিন কোডে রূপান্তর করে, অর্থাৎ 0101 কোডে রূপান্তর করে, ঠিক আছে, এটি। তো যাই হোক, এখন এই যে অ্যাসেম্বলারের প্রধান কাজ, অ্যাসেম্বলারের কাজটা কি সেটা আমরা একটু দেখি, যে নেমোনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করা, এই যে মুভ অ্যাড লিখলাম এগুলোকে নেমোনিক কোড বলা অ্যাকচুয়ালি, ঠিক আছে। তারপর সাংকেতিক ঠিকানাকে মেশিন ভাষায় ঠিকানায় রূপান্তর করে, মেশিন ভাষার ঠিকানায় রূপান্তর করে। তারপর সবগুলো নির্দিষ্ট ডেটা প্রধান মেমোরিতে রাখা, ঠিক আছে, মেমোরিতে রাখা অ্যাকচুয়ালি। তারপর প্রোগ্রামে কোনো ভুল থাকলে ইরর মেসেজ দেয়, ঠিক আছে, এটা। তারপর হচ্ছে প্রোগ্রামের সকল ভুল সংশোধনের পর কন্ট্রোলকে জানা ইত্যাদি আর কি, ঠিক আছে। তো যাই হোক, আশা করি আমরা বুঝতে পারছি, এবং কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং হচ্ছে অ্যাসেম্বলারের মধ্যে যেই ধারণাগুলো আছে বা যে কিভাবে কাজ করে এবং এদের মধ্যে যে পার্থক্য আছে, আশা করি এগুলো আমরা বুঝতে পারছি, এবং পরীক্ষায় আসলে আশা করি ভালো মতো অ্যান্সার করতে পারবা। তো এখন আমি বলি এই অধ্যায়টা আজকে মূলত এই পর্যন্তই ছিল, মানে এই লেকচারটা অ্যাকচুয়ালি এই পর্যন্তই ছিল, এবং এই অধ্যায়ের উপর ফুল যে টিউটোরিয়াল আছে এই ফুল টিউটোরিয়াল তোমরা অ্যাকচুয়ালি
প্লে লিস্টে পেয়ে যাবা, সেটা হচ্ছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর তোমরা অ্যাকচুয়ালি আমার চ্যানেলে গিয়েও সেখান থেকে প্লে লিস্ট সেকশনে গিয়ে চ্যাপ্টার 5 অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের যে কনসেপ্ট আছে বা থিওরি ক্লাসগুলো আছে, এই ক্লাসের প্লে লিস্ট দেওয়া আছে, সেখান থেকে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো। দেখলে আশা করি সবগুলাই ক্লিয়ার হয়ে যাবে তোমার, ঠিক আছে? কোনো ধরনের সমস্যা আশা করি থাকবে না, ঠিক আছে? এরই তো, এটা ছিল দ্বিতীয় ক্লাস। নেক্সট ক্লাস দেখার জন্য অবশ্যই প্লে লিস্টে দেখে নিবা এবং এর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর ক্লাসটা ভালো লেগে থাকলে, এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, যেন তারাও এই ক্লাসগুলো দেখে উপকৃত হইতে পারে। তো এতক্ষণ থেকে ক্লাস দেখার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। ওকে, থ্যাংক ইউ।